স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আসছে অর্থ বছরে জাতীয় বাজেট প্রস্তুত। দেশে আয় ব্যয়ের সম্ভাব্য এই চিত্র তুলে ধরেছেন আমাদের অর্থমন্ত্রী, যাতে আর্থিক উন্নতির দারুণ নির্দেশনা আছে। অঙ্কের হিসেবে এর পরিমাণ 3,40,605 কোটি টাকা। এই বাজেট বাস্তবায়ন এখন আসল লড়াই। এসব নিয়ে আজকের আলোচনা জাতীয় বাজেট। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, আছেন এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মতলুব আহমদ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশের সহসভাপতি ডক্টর সাদিক আহমেদ। স্বাগত আপনাদের। ডক্টর মশিউর রহমান, প্রথমেই যেটা জানতে চাই যে বাজেট তো যদিও প্রতি বছর দেওয়া হয়, মনে হয় আমাদের কাছে খণ্ড খণ্ড, কিন্তু রাজনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে নিশ্চয়ই এটা আসলে 5 বছরের একটা দিক নির্দেশনা নিশ্চয়ই থাকে। সেই দিক নির্দেশনাটা কি মনে হয়? বাজেটের যে করার বাধ্যবাধকতা হলো সংবিধানে। প্রত্যেক বছরেই সে বছরের যে আয় ব্যয়ের হিসাব এবং ব্যয়টা পার্লামেন্টে ভোট দিয়ে অনুমোদিত হতে হয়। রিসিটটা অনুমোদন করে না, কিন্তু ট্যাক্স রেট, ট্যাক্সের যেসব পরিবর্তন হয় সেগুলো ইয়ে করে। আর এখন যেটা আছে যে আমাদের তো প্রেক্ষিত পরিকল্পনা বা 5 ইয়ার্স পরিকল্পনা ইত্যাদি আছে। আবার একটা আছে যে মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক। তো মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্কে আপনি একটা পিরিয়ডে কতটুকু ইনভেস্ট করবেন, কতটুকু উন্নয়ন হবে, ইকোনমি কোন দিকে যাবে বা না যাবে, তার একটা হিসাব থাকে। এবং প্রত্যেক বছর বাজেট করার সময় এই ইন প্রিন্সিপল দেখা দরকার যে কতটুকু অ্যাচিভ করা গেছে, কতটুকু অ্যাচিভ করা হয় নাই, সেটুকু কিভাবে অ্যাচিভ করা যেতে পারে। সেটা কি শুধু বছরের ক্ষেত্রে নাকি মিড টার্ম এবং 5 ইয়ার্স? এই যে পরিবর্তনটা হলো। আর অতএব ওই আপনি যেটা বললেন যে একটা লঙ্গার টার্ম ফ্রেমওয়ার্ক ইমপ্লিসিটলি থাকছে। আর আপনার পরে যেটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করলেন, যেটা কি বছরের শেষে বা মাঝে হয়। এ তো বাজেট সারা বছরই তো বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রয়োজন হয়, এবং যেটাকে আমরা বছর শেষে দেই সে হলো বাজেট যেটা অরিজিনালি অ্যাপ্রুভ করা হয়েছে, তারপরে সারা বছরে যেখানে অতিরিক্ত খরচ হয়েছে সে অতিরিক্ত খরচের অ্যাপ্রুভালটা সাপ্লিমেন্টারি বাজেটে যায়। অতএব বাজেটের যে ইমপ্লিমেন্টেশন, তার যে পরিবর্তন বা নতুন যে দাবি ইত্যাদি আসে, সেগুলো সারা বছরই বিভিন্ন সময় আলোচিত হয়, অ্যাডজাস্টমেন্ট হয়। এখন আমরা যদি দেখি বাজেটের ক্ষেত্রে উন্নয়ন বাজেট অনেক বড় হয়েছে, কিন্তু উন্নয়ন বাজেটের মানে সুফলটা মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, ধরেন বাজেটটা যেই সময়ের জন্য করা হচ্ছে 5 বছর 7 বছর, আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে বড় প্রকল্পগুলো সেই সময়ের ভিতরে শেষ করা সম্ভব না। এই 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 জিনিসটা কি সক্ষমতার অভাবে হয় নাকি আসলে পলিটিক্যাল উইলের? আমি বলবো যে না, পলিটিক্যাল উইল যদি না থাকতো তাহলে তো এই বড় প্রকল্প নিত না। তাহলে সেই সব প্রকল্পই নেওয়া হতো যেগুলো ছোট এবং রেপিটেটিভ। আমি প্রত্যেক বছরই 10 মাইল রাস্তা করতেছি, 5 মাইল রাস্তা করছি, কিন্তু আপনি যখন পদ্মা সেতুর মতো একটা প্রকল্প নেন, অথবা এখন যেমন আমরা বলছি যে আরেকটা আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে, বা উড়াল সেতু, মেট্রো এক্সপ্রেস ইত্যাদির কথা বলছি, এগুলো সবই আমাদের জন্য অভিনব। এবং এগুলো করতে এক হলো যে আমাদের টেকনিক্যাল ম্যানেজারিয়াল স্কিল যেটা আছে, তার চেয়ে ইমপ্রুভ ম্যানেজারিয়াল টেকনিক্যাল স্কিল দরকার। অতএব এগুলোতে একটু সময় নেবে। এবং যদি এই সকল প্রকল্প না হয় তাহলে এই আমরা যে অসুবিধার কথা বলি নাগরিক জীবনের, সেগুলো থাকবে, বরং বাড়তে থাকবে। অতএব একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিও আছে। আমি বলবো না যে এটা পলিটিক্যাল উইলের অভাব অথবা ইমপ্লিমেন্টেশনের ফেইলিওর, আমি বলবো না। আমি বলবো যে পলিটিক্যাল উইল আছে দেখে এই জাতীয় প্রকল্প নেওয়া হচ্ছে, এবং একটা ইলেকট্রাল সাইকেলের ভিতরে বেনিফিটটা কনফাইন না রেখে তার চেয়ে বেশি সময় নিয়েই একটা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এটা আমি বলবো যে পলিটিশিয়ানদের দিক থেকে একটা দূরদৃষ্টির চিহ্ন এটা। স্যার, আপনার কাছে আবার ফিরে আসবো। মাতলুব আহমদ, আপনার কাছে একটু যাব যে একটু প্রতিক্রিয়া জানার জন্য, যে যেই বাজেট আজকে প্রস্তাব দেয়া হলো সেখানে ব্যবসায়ীদের স্বার্থ কতটা রক্ষা করা হয়েছে, বা নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করার ক্ষেত্রে এটা কতটুকু ব্যবসায় বান্ধব হবে? প্রথমে বলা ভালো যে আমরা এই বাজেট নিয়ে প্রায় জানুয়ারি মাস থেকে আমাদের 20টারও উপরে
এনবিআর বিসিসিআই ডায়ালগ হয়েছে বিভিন্ন সেক্টর নিয়ে। তা আমরা দেখতে পেয়েছি, আমরা যেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি এবং যেগুলা প্রস্তাবনা দিয়েছি সেগুলো অনেকগুলো এই বাজেটের মধ্যে উঠে এসেছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখতে পাই সেটা হলো যে শিল্প বান্ধব যে একটা পরিবেশ, আমাদের দেশীয় শিল্পকে যে গড়ে তোলার জন্য যেগুলো প্রয়োজন আছে, দেশীয় ইনভেস্টমেন্টকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু সরকার আপ্রাণ চেষ্টা করে গেছেন। আরেকটা যেটা আমরা খুশি হয়েছি দেখে সেটা হলো যে স্মল অ্যান্ড মিডিয়াম কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা যে রাস্তায় নেমে গিয়েছিল যে আমরা জানে বাঁচবো না, আমাদের প্যাকেজ ভ্যাটটা রাখো, তো এটা এত শর্ট টাইমেও মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার যে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তাদেরকে একটা বছর সময় দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা খুব ইতিবাচক দিক হয়েছে। সেটা খামাখা একটা যারা প্রিপেয়ার্ড না ওদেরকে ফোর্স করে একটা নতুন একটা কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক হতো না। বাট অ্যাট দ্য সেম টাইম নতুন ভ্যাট আইন কিন্তু আমরা ওয়েলকাম করছি, কারণ বড় যারা ট্যাক্স পেয়ার দে আর প্রিপেয়ার্ড ফর দ্য নিউ ভ্যাট আইন। সেজন্য আমরা আংশিকভাবে নতুন ভ্যাট আইন অ্যাপ্লিকেবল হয়ে যাবে বলে আমার মনে হয়। এটা আমাদের জন্য অনেক ইউজফুল হবে। মাতলুব আহমদ, এইখানে একটু যেটা আমরা দেখেছি যে ব্যবসায়ীরা যারা আসলে মূলত এই ট্যাক্সটা আহরণ করবে, কিন্তু ট্যাক্সটা যারা দেবে তাদের দিক থেকে কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া দেখিনি, অর্থাৎ ভোক্তারা কিন্তু বলছে না যে আমি ট্যাক্স দিব না, কিন্তু ব্যবসায়ীরা তো আসলে এখানে মধ্যবর্তী অংশে আছে যে সরকার ট্যাক্সটা নেবে এবং দেয়ার মাঝখানে, তো সেই ক্ষেত্রে এটা শোনেন, ভোক্তারা বলবে কার কাছে? ভোক্তাদের অ্যাসোসিয়েশন ওয়াজ ভেরি উইক এবং তাদের বলার সে ভয়েসও নেই। কিন্তু আলটিমেটলি সেটা ভ্যাট বলেন ট্যাক্স বলেন সব তারাই দেয়। আর আলটিমেটলি আমরা যারা ব্যবসা করি আমাদের কিছু এসে যায় না। আমরা ট্যাক্স বাড়ালে আমরা দাম বাড়িয়ে দেবো, আমরা ট্যাক্স কমালে আমরা দাম কমাই দেবো, আমাদের প্রফিট ঠিকই থাকবে। সো অ্যাকচুয়ালি ইউ আর কারেক্ট, ভোক্তাদের আওয়াজ আসা উচিত ছিল অন দি ভ্যাট অ্যান্ড ট্যাক্স ইস্যু। তো সেটা তো যখন তারা ডেভেলপ হবে, তারা যখন আওয়াজ তুলবে, তখন আমরাও চেম্বাররাও তাদেরকে কিছু বলতে পারবো। লাস্টে যেটা বলতে চাচ্ছি এই স্টেজে সেটা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু সবসময় আমাদেরকে বলেন যে আমি তোমাদের জন্য ব্যবসা ক্ষেত্র তৈরি করে দেব, ইউ মাস্ট ডু বিজনেস, আমি তোমাদেরকে বাধা দিতে চাই না। এবং সেই জন্য আমি দেখলাম এত রেকর্ড টাইমে এই খুচরা ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ীদের কথাগুলো ওনারা শুনলেন এবং সময় দিলেন। আমার কাছে এখন যেটা মনে হয় যে সরকার কিন্তু ব্যবসা থেকে সরে যাচ্ছে, এবং আজকে যদি আমরা পাওয়ার সেক্টরে দেখি 65-70% আমাদের কাছে, যদি ব্যাংকিং দেখি 75-80% আমাদের হাতে, ট্রান্সপোর্টেশন দেখি 90+% আমাদের হাতে, তাহলে নাও টাইম হ্যাজ কাম ফর দ্য বিজনেস পিপল টু বি মাচ মোর রেসপন্সিবল দেন ইন দ্য পাস্ট। আমরাই তো এখন দেশকে এগিয়ে নিতে হবে, তাই আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এই আমাদের যাতে সবাই ভ্যাট ট্যাক্স ঠিক মতো দেয়, বন্ড ইউটিলাইজেশন ঠিক মতো করে, এবং তারা যাতে স্টেট লাইনে ট্রান্সপারেন্সিতে চলে আসতে পারে, এই ইস্যুটা ইম্পর্টেন্ট। যার জন্য ভ্যাট অনলাইন, ট্যাক্স অনলাইন এবং নতুন ভ্যাট যেটা পলিসিটা, এটা ইম্পর্টেন্ট। তাই আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি দ্যাট দে আর গিভিং আস টাইম টু অ্যাডজাস্ট, অ্যান্ড সরকার কিন্তু আমাদেরকে রাইট একটা পথে নিয়ে যাচ্ছেন যেখানে ট্রান্সপারেন্সি উইল বি দ্য নেম অফ দ্য গেম। আপনার কি মনে হয় যে আগামী 1 বছরের ভিতরে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা প্রস্তুত হয়ে যাবে ভ্যাট? না, আমরা যেটা প্রপোজ করেছি টু দ্য গভর্নমেন্ট সেটা হলো যে প্যাকেজ ভ্যাট থাকবে, এবং যারা এটা পর্যায়ক্রমে 4 বছর পর্যন্ত টাইম নিতে হবে। মনে রাখতে হবে এনবিআর কিন্তু 2012 থেকে 2016 পর্যন্ত তাদের লেগেছে জাস্ট এটা বুঝতে, এখনও তারা কমপ্লিটলি ওয়াকেবল হয়নি। আমাদের তো সময় দিতে হবে, আর যারা বিগ ভলিউমে কাজ করি আমাদের এগুলো কোনো সমস্যা না, এবং যাদের লাগবে তাদের সময় দিতে হবে। তো আমার প্রপোজিশন ছিল 1 to 4 years, এবং এটা তো বাজেট প্রস্তাবনা। আমরা এখন প্যাকেজ ভ্যাট যেমন তারা 14,000 থেকে 28,000 একবারে করে দিয়েছে। 100% ইনক্রিজ ইজ এ ভেরি বিগ ইনক্রিজ ফর দি স্মল বিজনেস পিপল। এটা নিয়ে আমরা সামনে বসবো, এটা 14,000 থেকে অল্প কিছু বাড়িয়ে, কারণ এবারে যেটা আমরা করেছি সেটা হচ্ছে ভ্যাট কিন্তু এবারে কালেকশনের পিছনে চেম্বার অফ কমার্স, লাইন অ্যাসোসিয়েশন, মার্কেট সমিতি, দোকান সমিতি প্রত্যেকে কাজ করবে। অ্যান্ড আমরা দেখব যাতে গতবারে যে ভ্যাট নাম্বার অফ ভ্যাট পেয়ে আসছিল তার চেয়ে কম করে হলো 3 গুণ অথবা 4 গুণ বেশি
ভ্যাট পেয়ার্স হবে। দ্যাটস আওয়ার কমিটমেন্ট টু দি গভর্নমেন্ট। আপনার কাছে আবার ফিরে আসবো ডক্টর সাদিক আহমেদ, আপনার কাছে একটু ভ্যাট নিয়ে, যে ভ্যাটের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে ভোক্তাদের মধ্যে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন আছে যে তারা ভ্যাটটা দেয় সেটা সরকারের কাছে পৌঁছায় কিনা ঠিক মতো, সেইটা নিয়ে অনিশ্চয়তা আছে। আবার একই সঙ্গে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ট্যাক্স দিচ্ছে, ট্যাক্সের পরে আবার ভ্যাট দিচ্ছে, ফলে এইগুলি নিয়ে নানান ধরনের, এটা একটু পরিষ্কার করার জন্য, পরিষ্কার হওয়ার জন্য সরকারের দিক থেকে কি করণীয় আছে? প্রথমে আগে বাজেটে আসা দরকার। ওরা ভ্যাটের বাজেটের কনটেক্সটে না গেলে বা ভ্যাটের রেলিভেন্সটা বোঝা ডিফিকাল্ট হবে। যে আমাদের ডক্টর মুশির রহমান যেটা বলেছেন, একটা 5 ইয়ার ডেভেলপমেন্ট প্ল্যান আছে, সেভেন্থ প্ল্যানে কিছু ডেভেলপমেন্ট অবজেক্টিভ টার্গেট দেওয়া আছে। জিডিপি গ্রোথ রেট 8% যাবে, পভার্টি একটা কমবে, ইনকাম ইনইকুয়ালিটি কমবে, এ ধরনের বেশ কিছু ন্যাশনাল ডেভেলপমেন্ট টার্গেটস আছে। এটার সাথে সাথে আপনার ইনভেস্টমেন্ট কী হবে এগুলো সবই স্পেসিফাই করা আছে। আর একটা মিডিয়াম টার্ম ফিসকাল ফ্রেমওয়ার্ক 6-7 প্ল্যানের ভিতরেই আছে, যেটাকে কনসিস্টেন্ট এই ডেভেলপমেন্ট অবজেক্টিভের সাথে, এই ডেভেলপমেন্ট অবজেক্টিভস অ্যাচিভ করতে হলে কী ধরনের মিডিয়াম টার্ম ফিসকাল ফ্রেমওয়ার্ক দরকার। এবং অ্যানুয়াল বাজেট হচ্ছে একটা ইনপুট, এই 5 বছরের কন্টেক্ট, সেখানে অ্যাগ্রিগেটিভ ভিউ একটা নিতে হবে। তো সেদিন এটা হচ্ছে সেকেন্ড বাজেট, ফার্স্ট বাজেট হলো শেষ হওয়ার, সেকেন্ড বাজেট আসছে। আচ্ছা, আমরা ফার্স্ট বাজেট থেকে আমরা দেখছি এবং এই সেকেন্ড বাজেটের রেলিভেন্সটা চলে আসছে যে ট্যাক্সের যে টার্গেট যেটা আছে এটা ফুলফিল হচ্ছে না, মানে এবং সিরিয়াস শর্টফল, যাকে বলছে সিরিয়াস শর্টফল। এবং এই সিরিয়াস শর্টফল হওয়ার ফলে হবে কি, যে আপনার প্রায়োরিটি এক্সপেন্ডিচারগুলো, কেন কিছু আমাদেরকে বুঝতে হবে যে কিছু এক্সপেন্ডিচার ফিক্সড, ওয়েজেস, সিভিল সার্ভিস ওয়েজেস, ইন্টারেস্ট কস্ট, তারপরে আপনার সাবসিডি, এইগুলো মোটামুটিভাবে এটাকে প্রায়ার ক্লেম চলে আসে। তো অ্যাডজাস্ট কোথায় হবে? অ্যাডজাস্ট হতে হয় ডেভেলপমেন্ট বাজেটে। তো তখন এই বাজেটের যে ডেভেলপমেন্ট ইম্প্যাক্টটা, এটা কিন্তু কমে আসবে বাই ডেফিনেশন। ইমপ্লিমেন্টেশনের গ্যাপ তো আছেই বড় প্রজেক্টের, কিন্তু রেভিনিউর দিক দিয়ে, রিসোর্সের দিক দিয়ে আমাদের একটা বিরাট বড় একটা শক হয়ে যাচ্ছে। এবং সেই দিক দিয়ে বাজেটে ফাইন্যান্স মিনিস্টার যে কথাটা বলেছেন, স্টেটমেন্টগুলো কিন্তু সব ঠিক, মোটামুটি ডাইরেকশানে যদি দেখেন, শেয়ার অফ জিডিপির 17.4% এক্সপেন্ডিচার, 21% হচ্ছে টার্গেট 2020-তে। ট্র্যাক রেকর্ডের দিকেই ওইবারে আপনার পাথটা ঠিক আছে। ট্যাক্সের যেতে হবে 5% জিডিপি বাড়াতে হবে 4 বছরের ভিতরে, টার্গেট ঠিক আছে। অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনে যেহেতু রেভিনিউ টার্গেট হচ্ছে না, সেজন্য এক্সপেন্ডিচার টার্গেট হচ্ছে না। তো এই পরিপ্রেক্ষিতে তখন আমাদের ট্যাক্স কীভাবে আসা যায়? কারণ ফিসকাল ডেফিসিট দিয়ে ডেভেলপমেন্ট সম্ভব না। 5% ফিসকাল ডেফিসিট আমরা মোটামুটি মনে করি যে স্যাটিসফ্যাক্টরি। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি রাখতে হবে, প্রাইভেট সেক্টরকে ক্রাউডিং আউট যেন না হয়, ইন্টারেস্ট রেটের উপর যেন অ্যাডভার্স ইফেক্ট না হয়, ইনফ্লেশন যেন না হয়, সেজন্য ফিসকাল ডেফিসিটটা মোটামুটিভাবে আমি মনে করি অন ট্র্যাক আছে। কিন্তু এটা এই কনটেক্সটে রেভিনিউ না বাড়লে আপনার এক্সপেন্ডিচার বাড়বে না, পিরিয়ড। তো এখন যদি রেভিনিউ যদি না বাড়ে, ডেভেলপমেন্ট বাজেট যদি না বাড়ে, ইনভেস্টমেন্ট যদি না হয়, গ্রোথ টার্গেটও অ্যাচিভ করা যাবে না এবং আপনার মানে পভার্টি টার্গেট অ্যাচিভ করা। তো এই কনটেক্সটে ট্যাক্সের ইনস্ট্রুমেন্ট কী আছে? বাংলাদেশে এখন 3টা ইনস্ট্রুমেন্ট আছে। একটা হচ্ছে ট্রেড ট্যাক্স, যেটা হিস্টোরিক্যালি চলে এসছে এবং ওটা মোটামুটিভাবে কমে আসছে ফর গুড রিজন, কারণ আমরা সবাই বলছি যে ট্রেড প্রোটেকশন, এটা রিসোর্স ডিস্টোর্ট করে। আর একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আর একটা হচ্ছে আপনার ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ইনকাম ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন প্রত্যেকে জানে, কর্পোরেটের উপরে এক্সেস বার্ডেন আছে, যে অর্গানাইজ কর্পোরেট সেক্টর শুধু দিচ্ছে। প্রাইভেট ট্যাক্সে আপনার সিরিয়াস ইমপ্লিমেন্টেশন প্রবলেম, সিরিয়াস গভর্নেন্স প্রবলেম। মানে আপনার হায়াসে দেখাচ্ছে যে 35% ইনকাম হচ্ছে টপ 10%-এর হাতে, ইনকাম ট্যাক্স কালেকশন হচ্ছে 1% অফ জিডিপি। তা এই সিচুয়েশনে গভর্নমেন্ট যাবে কোথায়? টাকা আসবে কোথেকে? তো ভিএটি ইন্টারমিডিয়েট স্টেপ হিসাবে একটা ভালো স্টেপ। ইমপ্লিমেন্টেশন অনেক প্রবলেম, পুরোপুরিভাবে মধুর সাহেবের সাথে অ্যাগ্রি করি। পৃথিবীর যেসব জায়গায় ভিএটি ইমপ্লিমেন্ট হয়েছে রাতারাতি হয় নাই, ওভার টাইম হয়েছে। আমরা 90-তে শুরু করেছিলাম, ওইটার থেকে এখন আরও প্রিপারেটরি স্টেপ নেওয়া উচিত ছিল, হয় নাই। বাট উই হ্যাভ টু স্টার্ট। আমি মনে করি যে 2012 লটা যেটা, ইটস এ গুড ল, এটা ইমপ্লিমেন্টেশন আই এগ্রি মতুল সাহেবের সাথে 4-5 বছর লাগবে, লাগুক, কিন্তু শুরু করো। লটাকে পোস্টপোন করাটা আমি মনে এটা ইমপ্লিমেন্টেশন আই এগ্রি মতুল সাহেবের সাথে 4-5 বছর লাগবে, লাগুক, কিন্তু শুরু করো। লটাকে পোস্টপোন করাটা আমি মনে করি পার্সোনালি, এটা তো পলিটিক্যাল ডিসিশন, ওয়াজ নট এ কারেক্ট ডিসিশন। ইট শুড হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড, এবং ইমপ্লিমেন্টেশনটা অ্যানাউন্স করতো যে যেটা রেডি সেটা ইমপ্লিমেন্ট করি, বাকিগুলো এটা। বাট কন্টিনিউটি একটা টার্গেট ধরে ধীরে ধীরে, কারণ রিস্কটা হচ্ছে যে নেক্সট ইয়ার এই লটা হয়তো থাকবে কি থাকবে না। আমি যে বাজেটের ওনার বক্তৃতা শুনলাম, সেখানে উনি এটার ব্যাপারে বলেছেন যে নেক্সট ইয়ারে করবে না, পুরোপুরিভাবে হবে না, আংশিক হচ্ছে।
তার মানে মোস্ট প্রবাবলি দ্য ল ইজ ইমপ্লিমেন্টেড ইন দিস ইয়ে বাট নট ফুললি। না, law implemented না। আমরা একটা Statement আছে বিরতিতে যে যাব, law implemented আমরা না। একটা বিরতিতে থেকে ফিরে আসব, কিন্তু ডক্টর মশিউর রহমান আপনার কাছে ফিরে আসবো, এই চ্যালেঞ্জটা কিভাবে সরকার এবং গভর্নমেন্ট মেকানিজম মোকাবেলা করবে যে আমাদের আয় বাড়াতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সির প্রশ্ন আছে, আরো অনেকগুলি প্রশ্ন আছে, সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কি, কিভাবে আয় বাড়ানো যায়। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মশিউর রহমান, আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে আমরা জানি যে সরকারকে আয় করতে হবে, উন্নয়ন বাজেট যদি বাস্তবায়ন করতে হয়, এবং সেটা গত বছরও আমরা দেখেছি যে যথেষ্ট কম ছিল এবং ধারাবাহিকভাবেই কম আছে, কিন্তু এই ক্ষেত্রে আসলে কি ধরনের প্রস্তুতি, কোন দিকে গুরুত্ব দিলে মনে করেন যে সরকার আয় বাড়াতে পারে? আচ্ছা, আমাদের তো এই যে সাদেক বললেন যে 3টে ট্যাক্স, মূলত ইনকাম ট্যাক্স, ভ্যাট আর কাস্টমস ডিউটি। কাস্টমস ডিউটি এটা তো পোর্টে আসে এবং ফিজিক্যালি আপনি এই জিনিসটাকে দেখছেন, WTO ইত্যাদির নীতি অনুসারে এগুলো আস্তে আস্তে কমতে থাকবে, প্রোটেকশনটা কমতে থাকবে। ভ্যাট ইম্পোর্টের পরও হবে, একই জিনিস যদি দেশে তৈরি হয় তারপরও হবে ভ্যাট। এবং ভ্যাটের যেটা হবে সে হলো যে আপনার কস্ট অফ ডেলিভারি অফ দি সার্ভিস অর দি মার্চেন্ডাইজ, এইটে আপনার সেল প্রাইস থেকে বাদ যাবে। কিন্তু এই যে হিসাব রাখা, যে ব্যবসা করে তার জন্য সে প্রস্তুত না, আর দ্বিতীয়ত যারা ল এনফোর্স করে এরাও এই জন্য ট্রেন্ড না। সেজন্য আমাদের যে ভ্যাটটা হয়েছে এটা রাফলি এই ইয়ের দিকে, এক্সাইজের দিকে অ্যাডাপ্টেড হয়েছে। তার ফলে ভ্যাটের যে সকল উপকারিতা আমরা আশা করি বা হয় সেগুলো পরিপূর্ণভাবে হচ্ছে না। আমাদের তো 91-92 সালের থেকে ভ্যাট হয়েছে এবং প্রাথমিকভাবে এটা ইন্ট্রোডিউস করার জন্য কম্প্রোমাইজ যাতে সফটলি হয়, এবং ওই সফট করার জন্য যে কম্প্রোমাইজ এবং যে অ্যাডহক অ্যাডজাস্টমেন্ট ছিল সেটাকেই আমরা আস্তে আস্তে সম্প্রসারণ করেছি। করার ফলে যে পিরিয়ডটাতে আমরা প্রিপেয়ার্ড হতে পারতাম, ইন্ডাস্ট্রি অর্গানাইজ হতে পারতো, মার্কেট অর্গানাইজ হতে পারতো, সেই সময়টা আমরা অর্গানাইজ না করে এর থেকে আস্তে আস্তে সরে এসেছি। তার ফলে যেটা 96, 97, 98 সালে সহজে করা যেত সেই জিনিসটার বিরোধিতা এখন আরও বেশি বড় হয়ে উঠেছে। আমার মনে হয় এই জন্য যেটা দরকার হবে সে হলো ভ্যাটের যে অর্থনৈতিক বৈশিষ্ট্য আছে সেগুলো সুস্পষ্ট করা, এটা কেন করা, এইটা কেন ভালো বা কী উপকার হতে পারে সেটা মানুষকে বোঝানো। আর যেটা মতলুব সাহেব এবং সাদেক বললেন যে ভ্যাটের যে হিসাবপত্র করা হয় সেজন্য যারা ব্যবসায়ী, যারা ভ্যাট দেবেন তাদেরকেও এই জন্য প্রস্তুত করা, এবং যারা ভ্যাট বা ট্যাক্স কালেক্ট করবেন সেখানেও যে দক্ষতা দরকার, যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতাকে বাড়িয়ে তোলা। আমি এখানে একটা উদাহরণ হিসেবে বলি যে কাস্টমসের এটা কম্পিউটারাইজড হয়েছে। 92-93-তে যখন এই কম্পিউটারাইজেশনের প্রথম উদ্যোগ নেওয়া হয়, আমি তখন NBR এর চেয়ারম্যান ছিলাম, তখন দেখা যায় যে ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট তাদের বড় আপত্তি, কারণ তাদের কম্পিউটার নাই। তখন সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওদেরকেও কম্পিউটার ব্যবহার এবং কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, যদি দরকার হয় তাহলে সুলভ মূল্যে বা সুলভ রেয়াতি সুদে তাদের ঋণের ব্যবস্থা করতে হবে। কারণ ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট এরা কাস্টমসের অফিসার যারা আছে তাদের সাথে কাজ করে, এই যারা সার্ভিসটা প্রোভাইড করবে তাদেরকে যদি ট্রেন এবং এই সুবিধা দেওয়া না হয় তাহলে অফিসারদের শুধু কম্পিউটার দিলে তারা করতে পারবে না। তো এখানেও যে ট্যাক্স দিবে তার যে সকল হিসাবপত্রের জন্য যে প্রস্তুতি দরকার সেই জন্য তাকে সহায়তা দিতে হবে, আর যারা ট্যাক্স কালেক্ট করবে তাদেরকেও ওই যোগ্যতা অর্জন করতে হবে। এটা একদিনে করা যাবে না, এবং আমাদের অসুবিধাটা হয়ে গেছে যে আমরা পেছনের দিকে হেঁটেছি, অতএব আমাদেরকে রিভার্স করে সঠিক পথে যেতে হবে। এবং একই সঙ্গে হয়তো এখন টেকনোলজির কিছু সুবিধাও নেওয়া যেতে পারে। না, টেকনোলজির সুবিধা তো অবশ্যই নিতে হবে। টেকনোলজির সুবিধা, তারপরে এই ইন্ডাস্ট্রি কিভাবে অপারেট করে, প্রোডাকশন কিভাবে হয়, মার্কেট কিভাবে হয়, সব জিনিসের না, বড় বড় জিনিসের যেগুলো আছে সেগুলো তো জানতে হবে। না জানলে আমরা আগে যেটা ছিল যে ট্যাক্স আদায় করতে হবে অথবা একটা ট্যাক্স ধরে দিলাম, তো
এখন তো মানুষ আরো সচেতন, এবং সরকারকে মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে যে কেন আমি এই ট্যাক্সটা এইভাবে করতেছি। সেই যেটা স্বচ্ছতার কথা বলছেন, স্বচ্ছতা, মানুষকে বোঝানো, এবং মানুষ যখন বুঝবে যে এই ট্যাক্সটা ন্যায়সঙ্গত, নিয়মসঙ্গত, তখন কিন্তু কমপ্লায়েন্স বাড়বে অনেক। কিছু হয়তো ফাঁকি হবে, কিন্তু কমপ্লায়েন্সটা অনেক হবে। এবং যেখানে কেউ স্বেচ্ছায় ট্যাক্স দিতে চায় না, আপনি যতই চেষ্টা করেন জোর করে খুব বেশি ট্যাক্স আদায় করা যায় না। কিন্তু সেক্ষেত্রে নিশ্চয়ই বেশি গুরুত্বপূর্ণ যে মানুষ ট্যাক্সটা যে তার কন্ট্রিবিউশন দেশের প্রতি, সেই জিনিসটা কিভাবে মানুষকে কমিউনিকেট করা যায় বা তাকে আস্থায় নিয়ে আসা যায়। কারণ আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে টাকাটা দিতে চায় না, মনে করে যে এটা মিসইউজ হবে, সরকারের প্রতি এই আস্থাটা নাই মানুষ। না, আমি এটা বলবো যে আমার আয় যখন কেউ অন্য কেউ নিয়ে যাচ্ছে, সরকার হোক বা অন্য কেউ হোক, তখন আমার মনে একটা প্রশ্ন জাগে। কিন্তু আপনি যদি আমাদের ট্যাক্সের অ্যাবসলিউট অ্যামাউন্ট দেখেন, এটা কিন্তু প্রত্যেক বছরই বাড়ছে। আমাদের যে টার্গেট অতটা হয়তো বাড়েনি, বা যতটা বাড়ার পটেনশিয়াল ছিল অতটা বাড়েনি, কিন্তু প্রত্যেক বছর কিন্তু বাড়ছে। অথবা আমি বলবো না যে ট্যাক্স দিতে মানুষ গড়রাজি, তারা দিতে চায়, দেয়ও। এবং কিন্তু এই দেওয়ার যে আদায় করা এবং দেওয়ার ভিতরে যে সম্পর্কটা, সে সম্পর্কটা আরও বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক, ন্যায়ভিত্তিক করতে হবে। এবং সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে, যেটা মতলুব সাহেব বললেন, যে যারা শিল্প বাণিজ্যের সাথে জড়িত আছেন ওরাও মনে করছেন যে হ্যাঁ, আমাদের একসাথে উদ্যোগ নিতে হবে, সবাইকে বুঝতে হবে যে কেন ট্যাক্স দরকার এবং কেন ট্যাক্স দিতে হবে। এই যে যৌথ উদ্যোগ, এটা আমাদের সাফল্যের একটা প্রথম সূচনা। এবং আমার মনে হয় যে এই পথ ধরে এগোলে আমরা সামনে এগোতে পারবো। এটা একদিনে হবে না, এক বছর হবে না, একটু হয়তো দীর্ঘ সময় লাগবে, কিন্তু এটা সম্ভব। মতলব এই ব্যাপারটা অবশ্যই, যে আসলে আমরা অনেক সময় হয়তো মনে হয় যে ব্যবসায়ীরা এবং সরকার দুইটা পক্ষ, আসলে একটাই পক্ষ। এই জিনিসটা কিভাবে আমরা দ্রুত অর্জন করতে পারবো যে আসলে সত্যিকার অর্থে আমরা আসলে কম্পিটিটিভ ফোর্স না? আসলে আপনি যদি খেয়াল করে দেখেন, একটু যদি খেয়াল করি আমরা, আপনি দেখবেন যে ফিল্ড লেভেলে আতঙ্ক ছাড়া যারা কালেক্টর যারা দেয়, তারা আতঙ্ক ক্রিয়েট করে। প্রথমে এই খাতা টান দেয়, খাতা টান দিয়ে বলে নিয়ে গেলাম, আবার বলে কিছু দিলে আবার ঠিক হয়ে যায়। আবার দেন 64,000 আমাদের প্যাকেজ ভ্যাট ছিল, 4,000 না 5,000 লোক ভ্যাট দিয়েছে। তো বাকি কি হলো? এই যে আপনার তো এত শয়ে শয়ে লোক আছে, তারা কি পড়ে পড়ে ঘুমাচ্ছিল? এখানে একটা নেক্সাস কাজ করে। এবং যারা কালেক্টর, দে মাস্ট বি বাংলাদেশের প্রেমিক, দেশপ্রেমিক হতে হবে। আজকে কোনো ব্যবসায়ী উইদাউট মানি কাজ করতে পারছে না, দে পেইং, এবং দে উড বি হ্যাপি টু পে টু দ্য গভর্নমেন্ট। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে RJS, যেখানে আমাদের নাম, যে আমাদের নাম যে ক্লিয়ারেন্স করি, এটা একটা বডি আছে, স্যাররা এটাকে অনলাইন করে দিয়েছেন। আগে ওটা করতে গেলে আমার 1 মাস লাগতো, 10,000 টাকা যেত। এখন এটা আমি অনলাইনে উইদিন ফিউ মিনিটস আমার নাম ক্লিয়ারেন্স পাচ্ছি, 100 টাকা ব্যাংকে জমা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে। এই যে ওই লোকের সাথে যে আমাদের যে টাচ হচ্ছে না, এইটা ইজ দ্য সলিউশন, যেটা আমি দেখতে পাচ্ছি মাননীয় সরকার করতেছেন, যে ভ্যাট অনলাইন, ট্যাক্স অনলাইন, এইটা খুব তাড়াতাড়ি দরকার। যত ওই যে ইন্সপেক্টরগুলো থাকতে হবে, ওরা দে উইল অনলি ইন্সপেক্ট যে আমাদের সার্টিফিকেট আছে কি নাই। ইউ মাস্ট ইনভলভ অল দ্য অ্যাসোসিয়েশনস, অল দ্য চেম্বার অফ কমার্স, মার্কেট সমিতি, এদেরকে ব্যবহার করতে হবে। আপনি পুরন ঢাকাতে যান, বেগম বাজার, ও দেখবেন যে একটা 100 দোকানে একটা মার্কেট আছে। ওই মার্কেট লিডার যদি বলে 1 পায়ে দাঁড়াও, সব 1 পায়ে দাঁড়া থাকবে। ওই মেশিন প্রথমে মার্কেট লিডারের কাছে যেতে হবে, এবং সেখান থেকে তারা গিয়ে সারাদিনের হিসাব দিয়ে ভ্যাট স্লিপ নিয়ে আসবে, টাঙায় রাখবে। ভ্যাটের লোকরা, NBI লোকরা গিয়ে দেখবে যে সার্টিফিকেট আছে কি নাই, না থাকলে সমিতি গিয়ে বলবে ভাই আমার সার্টিফিকেট ব্যবস্থা করে দাও। তারা টানাটানি করতে পারবে না। আমাদের সমস্যা হচ্ছে এই যে হয়রানিটা হয়, এই হয়রানির জন্য ম্যাক্সিমাম লোক বিমুখ থাকে, কিছু দিয়ে বাবা বাঁচি, যার জন্য আজকে 16-17 কোটি লোকের মধ্যে মাত্র কয়েক লাখ লোক ট্যাক্স দিচ্ছে, কয়েক হাজার লোক ভ্যাট দিচ্ছে, কল্পনাই করা যায় না।
আমাদের দেশ এত বড় ইকোনমি, এখানে এইটুকু মাত্র আমাদের ট্যাক্স, চিন্তাই করা যায় না। এখানে আসলে ট্যাক্স দেখা যায় যে অল্প লোকের উপরে বার্ডেন বাড়ছে, এটা কিভাবে? এখানে এইটুকু মাত্র আমাদের ট্যাক্স, চিন্তাই করা যায় না। এখানে আসলে ট্যাক্স দেখা যায় যে অল্প লোকের উপরে বার্ডেন বাড়ছে, এটা কিভাবে বাড়ানো যায়? সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যারা যারা ট্যাক্স কালেক্ট করতে যায়, অনেক ব্যবসায়ী আমাদেরকে অভিযোগ করে যে তারা এসে চোর ধরতে এসেছে এরকম একটা আচরণ করে, যদিও সে আসলে ব্যবসা করে এই টাকাটা দিতেছে। সেই জায়গায় আসলে গুণগত পরিবর্তন না হলে এখানে জানি না যে কিভাবে সম্ভব। ডক্টর সাদিক, আপনার কাছে আসবো যে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে অনেক দূর আগানো দরকার, তা না হলে আসলে আমরা যত স্বপ্ন দেখছি সব স্বপ্নই একসময় ফিকে হয়ে আসবে। এটা গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের স্বার্থে। এই জায়গাটা একটু আপনার কন্ট্রিবিউশন জানতে চাইবে একটা বিরতির পরে। আচ্ছা, ঠিক আছে। আজকে বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সাদিক আহমেদ, আমরা একটু জানতে চাইবো যে কিভাবে অর্থ আয় করা সম্ভব বাংলাদেশে। এখানে অনেকগুলি, মাতলুব সাহেব যেটা বলছিলেন খুবই যৌক্তিক কথা, যে সত্যিকার অর্থেই ব্যবসায়ীরা তো টাকা দিতেই চান, কিন্তু সেটা কিভাবে নিব? বা সারা দেশের মানুষ, মানে আমরা 15 কোটি মানুষ, সেখানে মাত্র অল্প কয়েকজন মানুষ ট্যাক্স দিচ্ছি সরাসরি। আমি রেভিনিউ মোবিলাইজেশন, এটাকে আমি মনে করি অ্যাকিলিস হিল বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, এবং এটা আজকের থেকে না, 10-15 বছর 20 বছর ধরে যদি দেখেন, ইট হ্যাজ বিন এ প্রবলেম। সেই জন্য আমাদেরকে একটু আউট অফ দি বক্স, এটা র্যাডিক্যাল চিন্তাধারা করা দরকার। তো আমি দুইটা দিকে আমরা অনেক রিসার্চ করেছি, কিন্তু কোনো অ্যানালিসিসের কোনো অভাব নাই। আই ক্যান গিভ ইউ টার্মস অফ অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ অন দ্যাট। আমাদের যেটা হিসাব করে যেটা দেখা গেছে যে ট্যাক্স নন ট্যাক্স দুই দিকে জোর দিতে হবে, কিন্তু আমি নন ট্যাক্সেও আসছি। ট্যাক্সের ব্যাপারে যেটা মেইনলি যেটা করা যাবে সেটা হচ্ছে যে আপনার এই ভিএটি আর ইনকাম ট্যাক্সের উপর জোর দিতে হবে। আমাদের রিসার্চে দেখিয়েছে যে ভিএটির প্রোডাক্টিভিটি খুবই লো, বাংলাদেশে ওয়ান অফ দ্য লোয়েস্ট আমাং দি ভিএটি কান্ট্রিজ, এবং ইজিলি 2% অফ জিডিপি বাড়ানো যেতে পারে। এখন 4% আছে, 6% করা যেতে পারে। এবং অফকোর্স কী কী করা যাবে এগুলো কিছু আলাপ হয়েছে, আরও আলাপ করবো। ইনকাম ট্যাক্সের ব্যাপারে আসি। ইনকাম ট্যাক্স তো মানে আউটরিজিয়াসলি ব্যাড। 1% অফ জিডিপি পার্সেন্ট ইনকাম ট্যাক্স, এটা তো একটা ইটস এ জোক। সেটা বললাম যে 35% ইনকাম, 10% অফ পপুলেশন হাতে আছে। তো সে তার মানে বোঝা যাচ্ছে যে ইনকাম ট্যাক্স কালেকশন হয় না, এবং এখানে অনেক এফার্ট নিতে হবে। মতলুব সাহেব বেশ কিছু আমি মনে করি স্ট্রং পয়েন্টস উনি রেজ করেছেন, ওইটাতে আমি আবার ফিরে আসবো। কিন্তু আরেকটু ওইটাতে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আমি আরেকটা জায়গায় চলে এসেছি। আমাদের হিসাবে 3% অফ জিডিপি ইজিলি নেক্সট 5 ইয়ারে কালেক্ট করা যায়, দ্য রাইট পলিটিক্যাল উইল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো 5% অফ জিডিপি যেটা 7th প্ল্যানেও আছে, এটা ফিজিবল, প্র্যাকটিক্যাল। ইমপ্লিমেন্টেশন হচ্ছে চ্যালেঞ্জ। আরেকটা যে জায়গায় আমি আসবো, এটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ ব্যাপারে। নন ট্যাক্স রেভিনিউ ব্যাপারে প্রাইমারি যেটা কন্ট্রিবিউশন যেটা করতে পারে স্টেট ওন এন্টারপ্রাইজগুলো, স্টেট ওন এন্টারপ্রাইজ, স্টেট ওন ব্যাঙ্কস। জানেন যে বোথ আর কমপ্লিটলি মিসম্যানেজ, এবং এখানে ট্রেজারির উপরে নট অনলি তারা তেমন কোনো রিটার্ন দেয় না, এদের ডেফিসিট ফিল করতে গেলে ট্রেজারিকে অনেক পয়সা খরচ করতে হচ্ছে। তো এটা একটা বিরাট বড়, আই উড সে, মিসড অপরচুনিটি বাংলাদেশের জন্য। যদি এই এন্টারপ্রাইজগুলোকে রিফর্ম করে, প্রাইভেটাইজ করে, যেভাবে করুক, এদের কনভার্ট করা যায়, তাহলে ট্রেজারির উপরে অনেক বার্ডেনও কমে যাবে, ট্যাক্স রেভিনিউ বাড়বে। ইনকাম ট্যাক্স ইমপ্লিমেন্টেশনের 100% আমি মতলুব সাহেবের সাথে এগ্রি করি যে এইটাকে অনেক সিস্টেমিক চেঞ্জ করতে হবে। এটাই এই মানে কী বলে যে মার্জিনালি এটা আপনার টিঙ্কারিং করলে চলবে না, এতে অনেক প্রবলেম রয়েছে। ইমপ্লিমেন্টেশনের পর হচ্ছে রিকোয়ারমেন্টের প্রবলেম চলে গেছে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে যে ট্যাক্সের সাথে ওয়েলথ স্টেটমেন্ট দিতে হয় আর একটা এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। দ্যাট ইজ আ সোর্স অফ কারাপশন। এক্সপেন্ডিচার স্টেটমেন্ট যেটা চার্জ করা হয়, আই থিঙ্ক ইট শুড বি ডান অ্যাওয়ে উইথ, কারণ এটা প্রাইভেসি লতেও ইট ইজ নট ফেয়ার। গভর্নমেন্ট শুড নট আস্ক আমি কী খরচ করলাম, এটা হিসাব সরকারকে দেওয়া হবে, ইট ইজ নট ফেয়ার। ইনকাম ট্যাক্স শুড বি অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল ভলান্টারি কমপ্লায়েন্সের জন্য, এবং অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট, অনলাইন পেমেন্ট, অনলাইন আপনার ইভ্যালুয়েশন। তারপরে যদি বড় বড় লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটকে অডিট করা যাবে। দ্যাট ইজ দি জেনারেল ফিলসফি অল ওভার দি ওয়ার্ল্ড। আমাদের দেশে এখানে ইভেন ছোটো ছোটো 10 লাখ টাকা দিয়েছে, হিসাবে চলে আসে, আপনি এই খরচটা এখানে কেন করেছেন? ইটস হ্যারাসমেন্ট, অ্যান্ড পিপল ডু নট ওয়ান্ট দ্যাট। এখান থেকে হিউজ, আমার মনে হয় একটা মেন্টাল মাইন্ড চেঞ্জ করতে হবে, একটা পুরাপুরি ওভারহল অফ দি ইনকাম ট্যাক্স রিজিম। আর একটা জিনিস যেটা আমি মনে করি যে কর্পোরেট ট্যাক্স, আই থিঙ্ক কর্পোরেট ট্যাক্স এটা তো ইট ইজ এগেনস্ট ইনভেস্টমেন্ট। 42% কোথাও আছে, কোথাও আছে 45%। ওয়াই? এটা তো আপনি মানে পৃথিবীর অন্য অন্য জায়গায় থেকে এর সাথে কম্প্যারিজেবল করতে হবে। আইসিটির উপর যখন 42%, কিসের জন্য? মানে ইউ আর ডিসকারেজিং ইনভেস্টমেন্ট। সো কর্পোরেট ট্যাক্সের উপরে রেটসগুলোকে আরও রেশনালাইজ করা দরকার, সিম্পলিফাই করা দরকার, মেক ইট কম্পিটিটিভ সো দ্যাট ইউ ক্যান ইনভাইট ফরেন ইনভেস্টমেন্ট,
ডোমেস্টিক ইনভেস্টমেন্ট রাখতে হবে এবং শিফট দ্য বার্ডেন অন টু আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স। তো ডাইরেক্ট ইনকাম ট্যাক্সের একটা মেজর ওভারহল দরকার আছে, রিফর্মের দরকার আছে, এইটা নিয়ে বেশ কিছু কাজকর্ম করা যায়। ভিএটিটা লটা খুব ভালো, ইমপ্লিমেন্টেশনও শুরু হয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম চলছে, কম্পিউটারাইজেশন চলছে, অনলাইন পেমেন্টের সিস্টেম চলছে। সেজন্য আমি মনে করেছিলাম যে এই বছর থেকে শুরু করে দিলেই ভালো হতো, কারণ ওভার টাইম অ্যাজ উই লার্নিং বাই ডুইং বলেন একটা, কিছু শর্টকাট তো লাগবেই, 1 বছর তো সম্ভব না, 2 বছর হোক, 3 বছর, 4 হোক, স্প্রেড করে দেয়। কিন্তু এই সিস্টেমটা যেটা ডক্টর মশিউর রহমান বললেন যে 90 থেকে শুরু করা উচিত ছিল, যেটা করি নাই, কিন্তু এখন একটা সিস্টেমিক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে আমি যতদূর মনে করি, কেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ইজ অনগোয়িং আর আমরা ইউ আর পার্ট অফ দ্যাট, এটাকে করা যেতে পারে। আমি মনে করি যে পোটেনশিয়াল ডেফিনেটলি আপনার 7th প্ল্যান ইমপ্লিমেন্ট করা যেতে পারে, ফিসকাল ফ্রেমওয়ার্কটা 4 to 5% জিডিপি আনা যেতে পারে, কিন্তু সিরিয়াস চেঞ্জ ইন ট্যাক্স লজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইমপ্লিমেন্টেশন। আর স্টেট ওন এন্টারপ্রাইজের ব্যাপারে একটা রিথিঙ্কিং একটা প্রয়োজন আছে, কেন পাবলিক ব্যাংক ফর এক্সাম্পল, ব্যাংকিং ইজ এ প্রফিটেবল ইন্ডাস্ট্রি, পৃথিবীর কোথাও এটা হতে পারে না। আপনি মোবিলাইজ করবেন 6%, লোন দিবেন 10%-এ, লস হবে কেন? অনলি লস হবে যখন আপনি কোনো একটা রং ডিসিশন লোন দিতেছেন। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি খুঁজে বেড়াচ্ছেন সাদিক ভাই যে ওই ইনকাম ট্যাক্সটা এত হাই কেন? অনেক কর্পোরেট আসলে কর্পোরেট ট্যাক্সটা আসলে দ্য হোল ট্যাক্স ল বেসটাই ওরা বেস করেছে যে এখানে চুরি হয়, এ চুরি হয়, যা পাই তাই লাভ। এই যে পলিসিটা, দ্যাট ইজ মিসট্রাস্ট, এ ল হ্যাজ বিন মেড অন মিসট্রাস্ট, সেই ল কোনোদিন ভালো হতে পারে না। দে মাস্ট ট্রাস্ট দ্য বিজনেস পিপল, বিজনেস পিপলরাই তো এখন দেশ চালাবে। আমরা তো পাওয়ারে বলেন 70% পাওয়ারে, আমরা ব্যাংকিংয়ে আমরা 80% ব্যাংকিংয়ে, ট্রান্সপোর্টেশনে আমরা 90+% ট্রান্সপোর্টেশনে। উই আর রানিং দ্য কান্ট্রি। ইফ ইউ ডোন্ট ট্রাস্ট আস, তো হুম উইল ইউ ট্রাস্ট? এবং এখানে আরেকটা বিষয়, এই জিনিসগুলি যে স্বচ্ছতার অভাব, সেটা আসলে এক ধরনের দুর্নীতিকে সুবিধা দেয় বলেই এই স্বচ্ছতার অভাবটা আছে বলে অনেকেই মনে করছেন। না, এটা চিকেন এন্ড এগ কেস। স্বচ্ছতা দুর্নীতি এটা যদি বাদ দেন, কারণ এটা তো আমরা অনেকে অনেক কিছু মনে করতে পারি, অনেকে আছে দুর্নীতি পরায়ণ, অনেকে দুর্নীতি পরায়ণ না। কিন্তু যেখানে সরকার ইন্টারভেন করে ইমপ্রুভ করতে পারে, যেটা সাদেক বললেন, যে ট্যাক্সেশন সিস্টেমটাকে যদি মোর রেশনাল করা যায়, এবং কর্পোরেট সেক্টরে যেটা আছে সে হলো যে বিভিন্ন কর্পোরেশন, বিভিন্ন কর্পোরেট সেক্টরে যদি বিভিন্ন রেট থাকে, তাহলে একটা প্রশ্ন ওঠে যে আপনি ধরেন উদাহরণ হিসাবে যে আপনার রেট অফ রিটার্ন একই, কিন্তু ট্যাক্সের হেরফেরের জন্য যেখানে কম ট্যাক্স সেখানে আপনার রিটার্নটা বেশি দেখা যাচ্ছে, যেখানে ট্যাক্সের রেটটা বেশি সেখানে আপনার প্রফিটটা কম হচ্ছে। আচ্ছা, এই যে প্রফিট, এর থেকে কিন্তু আবার ইনভেস্টমেন্ট করে ইকোনমির সম্প্রসারণ হচ্ছে। অতএব ফোকাসটা হওয়া উচিত যে কোন জাতীয় ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেট করলে আমার ইনভেস্টমেন্ট বাড়বে। আমাদের ট্যাক্সের একটা প্রবণতা হলো যে যখন ইনভেস্টমেন্ট করে কেউ, ওটা তো আমি দেখতে পারি যে ইনভেস্টমেন্ট করছে, তার কনসামশন বা অন্য খরচ আমরা দেখতে পারি না। সেই জন্য ওই আমরা যখন যেখানেই যে কেউ ইনভেস্টমেন্ট করতে আসে, তুমি কোথার থেকে টাকা পেলে, তুমি কোথার থেকে টাকা পেলে ইত্যাদি। এবং আরেকটি হলো যে ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যাক্ট তো গভর্নমেন্ট করছে, এই কোম্পানির অডিটটা যদি ইমপ্রুভ করার দরকার পড়ে সেটা করা দরকার। কোম্পানির অডিট এবং কোম্পানির তাদের যে প্রোডাকশন প্রসেস যেটা আছে সেটা যদি ভালোভাবে আমরা বুঝতে পারি, তাহলে জি স্যার, আমার মনে হয় যে এটি গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে বিশ্বাসটা কিভাবে বাড়ানো যায় ব্যবসায়ীদের প্রতি, যারা ট্যাক্স দিচ্ছে সরকারের দিক থেকে। এই বিশ্বাসটা বাড়ানো গেলে হয়তো মানুষ স্বতঃপ্রণোদিতভাবেই অনেক বেশি এগিয়ে আসবে। আমরা একটা বিরতিতে যাব স্যার, বিরতির পরে আবার ফিরে আসছি। আচ্ছা, আজকে বাংলাদেশ নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশ। ডক্টর সাদেক, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে অনেকগুলি চ্যালেঞ্জের কথা বলা হলো, এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য মানে আপনার প্রত্যাশা কি সরকারের কাছ থেকে? আমি প্রথমত বললাম রেভিনিউ চ্যালেঞ্জটা যদি মোটামুটিভাবে মিট করা যায় তাহলে এক্সপেন্ডিচারের দিকে আসি। আমি এক্সপেন্ডিচারের দিকে এবারকার বাজেটে একটা ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে হেলথ, এডুকেশন অ্যান্ড সোশ্যাল প্রোটেকশনের খরচাটা এবার বেশ ভালোইভাবেই এসেছে। এবং গত 5-7 বছর ধরে আমাদের একটা প্রশ্ন ছিল যে হেলথ আর
এডুকেশন, সোশ্যাল প্রোটেকশন কমে আসতেছে কেন? তো এটা একটা ভালো প্রোটেকশন দিক আছে। কিন্তু আর দু একটা কনসার্ন আছে। একটা কনসার্ন হচ্ছে বাজেটের যে ফিক্সড বাজেট যেটা আছে, ফিক্সড এক্সপেন্ডিচার যেটা বলছি, সেটা কিন্তু প্রত্যেক বছরই বেড়ে যাচ্ছে। যার ফলে হচ্ছে কি ফ্লেক্সিবল বাজেটটা যেটা রেভিনিউর সাথে জড়িত, রেভিনিউ ফল করলে ওটা ফল করে, সেটা ডেভেলপমেন্ট অন্যান্য ব্যাপারে কমে যাচ্ছে। তো আমাদেরকে একটু ওইদিকে খেয়াল রাখতে হবে। একটা খুব সোজা এক্সাম্পল বলি, সাবসিডি এবং ইন্টারেস্ট কস্ট। ইন্টারেস্ট কস্টে ট্রেজারি ওই যে আপনার সেভিং সার্টিফিকেট 11.5-12% ইন্টারেস্ট কস্টে, যেখানে আপনার বাজারে 9%, 8% পাওয়া যায়, এটা একটা হিউজ বার্ডেন অন দ্য ট্রেজারি। এটা দিকে আবার নতুন করে নজর দেওয়া দরকার আছে। সিমিলারলি সাবসিডির দিকেও একটু খেয়াল রাখতে হবে যে এখন তো তেলের উপরে তো একটা সারপ্লাস আছে, তো তেলের ওই পয়সাটা কোথায়? ওটা তো কনজিউমার দিকে পাস অন করা হয় নাই। তো সেইটা একটা প্রশ্ন থেকে গেছে যে নন ট্যাক্স রেভিনিউ কিন্তু বাড়ে নাই, তাহলে তেলের পয়সাটা বাজেটে আসে না কেন? এটা একটা প্রশ্ন থেকে গেছে এবং এটা নিয়ে এটা ইম্প্যাক্ট হবে। ইনফ্রাস্ট্রাকচারের উপরে আরও অনেক এক্সপেন্ডিচার করতে হবে। আমি মনে করি যে ট্রান্সফরমেশনাল প্রজেক্ট যেটা গভর্নমেন্ট যেটা করছেন, এটা খুবই ভালো একটা উদ্যোগ, এবং এটার উপরে যে এবারকার বাজেটে বলেছেন যে আমরা স্পেশালি অ্যাটেনশন দিব। এটা একটা প্রশ্ন থেকে গেছে, টাইম ভ্যালু অফ মানি। এটা বোধহয় আমাদের থিঙ্কিং এখন আসে না, ডেভেলপমেন্ট প্ল্যানে এখন আসে নাই। প্রজেক্ট নিয়েলেই হলো, কিন্তু এটা যে 11 বছর 12 বছর চলেছে, শুধু কস্ট বলে না, আমরা যদি ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু নেই, তাহলে যত দূর যাবে প্রজেক্টের ভ্যালুটা তত কমে যাবে। তো টাইম ভ্যালু অফ মানিটা নিয়ে আসতে হবে। তবে এটা অবশ্য যারা ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ যারা এই কাজটা করে, তারা মনে হয় জানে, কারণ তারা যত বাড়ায় ততই দেখি তাদের ওনাদের হয়তো টাকার লাভ অঙ্কে হতে বেড়ে পারে, যায়। কিন্তু দেশের ক্ষতি হয়ে যাচ্ছে। মতলব আহমদ, আপনার কাছে আসি যে ব্যবসায়ীদের জন্য অনেক দিক নির্দেশনা আছে, কিন্তু ব্যবসা আরো বাড়ানোর ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট জেনারেট করার ক্ষেত্রে এটা কতটুকু সুযোগ? এবারে বাজেটে দেখবেন যে স্কিল ডেভেলপমেন্ট এবং এর উপরে কিন্তু অনেক বাজেট বরাদ্দ আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কয়েকদিন আগেই এই স্কিলের উপরে আমাদের মিটিং ছিল, এবং সেখানে দেখলাম যে আমাদের যে যারা এডুকেশন পাচ্ছে, তারা এমপ্লয়েবল এডুকেশন পাচ্ছে কি পাচ্ছে না, এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন উঠেছে। যার জন্য 20 লাখ লোক বেরোলো, এমপ্লয়েবল লোক আমরা পাচ্ছি না। আমরা $5-6 বিলিয়ন আমরা খরচা করে ফেলছি খালি ওই লোক নিয়ে আসার জন্য যারা কাজগুলো বোঝে। তো আমরা বিপুলভাবে এই স্কিল ডেভেলপমেন্টের উপরে আমরা চাপ দিতে বলেছি, এবং দেখেছি যে এবারে বাজেটে এটার লক্ষণ দেওয়া যাচ্ছে। সো স্কিল থাকলেই ডেভেলপমেন্ট হবে এবং এমপ্লয়েড হবে। এবং আজকে ইন্ডাস্ট্রি কিন্তু স্টার্ভিং অফ কোয়ালিটি। এখানে অবশ্য ডক্টর মশিউর রহমান অবশ্যই যেটা মাতলুব আহমদ বলছেন, যে আমরা এখন একটা কি বলা যায় যে সারপ্লাসে যাচ্ছি, যে আমাদের কর্মক্ষম মানুষ অনেক বেশি। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা সুযোগটা নিতে হবে, কারণ সব দেশই সবসময় এই সুযোগ পায় না। এই অপরচুনিটিটা আমরা কিভাবে ক্যাশ করবো সেই জন্য আমাদের প্রস্তুতি বলছি আছে। আপনাকে, সরকার যেটা মতুব বললেন যে বেশ আগেই এটা রেকগনাইজ করছে যে স্কিল যদি না বাড়ে তাহলে আমাদের প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়বে না, এবং আমরা ইন্টারন্যাশনাল মার্কেট শুধু নয়, ডোমেস্টিক মার্কেটেও আমাদের কম্পিটিটিভনেসটা নষ্ট হবে। সরকার একটা বড় স্কিম নিয়েছে প্রত্যেক জেলাতে এই টেকনিক্যাল স্কুল, ভোকেশনাল স্কুল স্টাবলিশ করার, আর উপজেলাতে করবে। কিন্তু আমি মনে করি এটাকে বোধহয় আরও ত্বরান্বিত এবং এখানে বোধহয় আরও বেশি দ্রুত করা ভালো। কারণ এই 2050 পর্যন্ত অন্যান্য দেশ, যেখানে আমাদের মতো অবস্থা বা আমাদের যে একটু খারাপ অবস্থা, আমাদের যে একটু ভালো অবস্থা বলা যায়, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এখানেও কিন্তু এই ওয়ার্কিং এজ কোহর্ট প্রায় আমাদের সমান, এবং এদের সব জায়গাতে সেকেন্ডারি এডুকেশন এনরোলমেন্ট আমাদের চেয়ে বেশি। তো ওদের স্কিল লেভেলটা একটু বেশি। তো যদি ওদের সাথে আমাদের কম্পিট করতে হয়, এবং অবশ্যই ওদের সাথে কম্পিট করতে হবে, তাহলে আমাদের এই স্কিল লেভেলটা দ্রুত সম্প্রসারণ করতে হবে। সেখানে একটা প্রবলেম থাকছে যে আমরা ট্রেইনার পাবো কিনা। সেখানেও এই পলিটেকনিক বা টেকনিক্যাল স্কুলের ট্রেইনারেরও সরকার ব্যবস্থা করছে। ওরা যেটা এখন করেন যে বাইরের থেকে লোক আনেন। এই ম্যানেজেরিয়াল, মিড লেভেল ম্যানেজেরিয়াল যে আছে, এখানেও আমাদের জনশক্তির অভাব আছে। এই অভাবগুলো দূর করতে হবে, এবং সাময়িকভাবে হয়তো বাইরের সহায়তা আমরা নিতে পারি, কিন্তু বাইরেরও ওয়েজেস বাড়ছে, সেখানেও আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আপনি যেটা বললেন সেটা ঠিকই,
আমরা এই সুযোগটা দিতে পারবো যদি স্কিলটা আমরা বাড়াতে পারি। আচ্ছা, স্কিলটার মধ্যে স্যার সেখানে ওই ইন্ডাস্ট্রিকে যদি ইনভলভ করে দেয় অ্যাবসলিউটলি, তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু এটা সবাই কভার করে একসঙ্গে- দিই। হ্যাঁ, প্রাইভেট একসঙ্গে সেক্টর কাজ Nobody করতে approach হবে। it up. না, এটা ডক্টর সাদিক, মাহতুব আহমদ এবং কিন্তু ডক্টর মশিউর technical রহমান, স্কুলে আপনাদের technical তিনজনকে training অনেক এর ধন্যবাদ facilities আছে শুধু private sector অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার একই সময়।